নয়নের কাছে ক্ষমা চাইতে গিয়েছিল সোহান, কিন্তু নয়ন ক্ষমা করেননি। শেষে বলেছে যদি আমি আর ও একসাথে গিয়ে ক্ষমা চাই তাহলে ক্ষমা করে দেবে, কিন্তু আমি তাতে রাজি হইনি, সেজন্য রেগে আছে। সোহান ভাবছে নয়নের দেওয়া অভিশাপের জন্য ওর এই পরিণতি। ও ভয় পাচ্ছে আরও খারাপ অবস্থা না হয় ওর। নাফিস বিরক্তিকর গলায় বলল, সমস্যা কি তোর নয়নের কাছে ক্ষমা চাইতে? নিজেকে কিছু নিরপরাধী ভাবিস না? আমি অপরাধী হই বা নিরপরাধী হই, যা হওয়ার তা হয়েই গেছে। এখন আলাদা করে ওর কাছে ক্ষমা চাইতে পারবো না। ওর কাছে ক্ষমা চাইতে গেলে আবার হাজার কথা শোনাবে, ওর বরটাও খোঁচাবে আমাকে। সহ্য হয় না আমার ওর বরকে। তোর সমস্যা কি আমায় বলতো? না তোর অন্যের সংসার সহ্য হয় না, না তুই নিজে সংসার করতে পারিস? তুই আসলে চাসটা কি? নাফিসা ঝাঁঝালো গলায় বলল, শোনো ভাইয়া, যদি তোমার সাহায্য করার হয় তবে করো, না হলে চলে যাও। তবে এইসব জ্ঞান দিও না। আজ তোমাদের সবার কাছে নয়ন খুব প্রিয় হয়ে গেছে, তাই না? ও টাকা দিচ্ছে বলে। নয়ন আমাকে কোনো টাকা দিচ্ছে না। কে ঠিক কে ভুল সেই সব আগেই জানতাম, তবে কেন মুখ খুলতাম না জানিস? কারণ কথা বললেই তখন সবাই আমাকে একটা কথা বলে খোঁচা দিত। আমি নিজে বাবার টাকা বসে বসে খাই, আমার মুখে কেন এত কথা থাকবে? তুই নিজেও এই কথাটা আমাকে অনেকবারই বলেছিস, সেজন্য আমি চুপ করে থাকতাম। তবে এখন আমি নিজেও উপার্জন করি, তো তাই কথা বলতে ভালো লাগে। তার মানে তুমিও নয়নের হয়ে কথা বলবে, আমাকে সাহায্য করবে না? কেন? নয়ন কি একাই তোমার বোন? আমি তোমার বোন না? এই কারণগুলোর জন্যই আমি নয়নকে সহ্য করতে পারি না। তোমরা সবাই শুধু নয়নকেই ভালোবাসো, কেউ কখনো আমাকে ভালোবাসোইনি। নাফিস এবারে নিজেকে শান্ত করলো। নিজের রাগটা কমিয়ে এনে নাফিসাকে বুঝিয়ে বলল, এত জেদ ভালো না নাফিসা। সোহান যা বলছে সেটা শোন। একটা কথা মনে রাখিস, তোর পাশে কিন্তু কেউ নেই। সোহানকেও হাতছাড়া করিস না। বললাম তো আমি। নাফিসাকে নিজের কথা সম্পন্ন করতে না দিয়ে নাফিস গম্ভীর গলায় বলল, যা বললাম সেটা মাথায় রাখিস। দেখলি না বাবা মা কিভাবে মুখ ঘুরিয়ে চলে গেল? তুই এমন কিছু অপরাধ করেছিস যার জন্য আমাদের সবার মন থেকে একদম উঠে গেছিস। তাই বলছি, তোর শেষ ভরসা সোহানকে এভাবে অযথা রাগাস না। ও যা বলছে সেটা শোন, এখন ঘরে যা। তুমি যাও, আমার সময় হলে আমি ঠিকই চলে যাব। ঘরে যেতে বলেছি আমি তোকে, এখনই ঘরে যাবি তুই। নাফিসা আর কিছু বলল না। গটগট করে হেঁটে চলে গেল নিজের শ্বশুরবাড়িতে। নাফিসও আর সেখানে দাঁড়ালো না, নিজের ঘরে চলে এলো। হাসানের অফিস থেকে ফিরতে ফিরতে আজ বেশ অনেকটাই রাত হলো। কলিং বেল বাজাতেই রুমানা এসে দরজা খুলে দিল। এত রাতে রুমানাকে জেগে থাকতে দেখে হাসান একটু অবাকই হলো। সচরাচর এত রাতে বাড়ি ফিরলে ওর মাই দরজা খুলে দিত, নয়নতারা আসার পর থেকে ওই খুলে দেয়। তবে আজ রুমানাকে দেখে একটু অবাকই হলো, তবে কোনো রকম কোনো কথা বলল না। দরজা খুলে দেওয়ার পর রুমানার সামনে থেকে সরে দাঁড়াতেই হাসান চুপচাপ ভেতরে চলে এলো। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরোতেই দেখলো রুমানা খাবার ঘরেই নিয়ে এসেছে। হাসানকে বেরোতে দেখে রুমানা খাবারগুলো বিছানায় রেখে বলল, খেয়ে নাও তাড়াতাড়ি, গরম করে এনেছি, না হলে ঠান্ডা হয়ে যাবে। হাসান গামছায় হাত মুখ মুছতে মুছতে বলল, এর প্রয়োজন ছিল না, নিজের কাজ নিজে করে নেওয়ার অভ্যাস আছে আমার। জানি অভ্যাস হয়ে গেছে, হয়তো অভ্যাসটা তৈরি হয়েছে আমার গাফিলতির কারণে। তবে আমি এখন থেকে চেষ্টা করব যেন তোমার নিজের সব কাজ নিজে না করতে হয়। হাসান গম্ভীর গলায় বলল, তার কোনো প্রয়োজন নেই। আমি জোর করে কাউকে দিয়ে কোনো কিছু করতে চাই না। তোমার যদি মন থেকে আমার জন্য কিছু করার ইচ্ছে থেকে থাকতো তবে সেটা অনেক দিন আগে করতে। এখন ঠেলায় পড়ে জোর করে আর কিছু করার দরকার নেই। এভাবে বলছো কেন হাসান? আমি নিজেকে শুধরে নিতে চাইছি, আমাকে একটু সাহায্য করো। অতীতে আমি কি করেছিলাম সেগুলো কি ভুলে যাওয়া যায় না? আমি এখন যেমন সেভাবে কি আমাকে নতুন করে আবার ভালোবাসা যায় না? হাসান নির্জীব গলায় বলল, তোমার পুরনো রূপ আমি কোনোদিন ভুলবো না, তুমি এখন যাই করো না কেন। তবে সারা জীবন আমার এই কথাটা মনে থাকবে যে যাকে কোনো এক সময় আমি ভীষণ ভালোবেসেছিলাম সে আমার ভালোবাসাকে ঠিক কতটা অবহেলা করত। ভালোবাসতে মানে এখন আর ভালোবাসো না আমায়? প্রশ্নটা করার সময় রোমানার গলাটা কেমন ধরে আসছিল, মনে হচ্ছিল যে কোনো সময়ে হয়তো কেঁদেই ফেলবে। হাসানের থেকে এতটা অবহেলা পেতে রোমানা অভ্যস্ত নয়। গত কয়েকদিন ধরে চোখের সামনে যে হাসানকে দেখতে পাচ্ছে সে হাসানকে রোমানা চেনে না।
রোমানার পরিচিত হাসান তো রোমানার সাথে কথা না বলে থাকতেই পারতো না, ওর খোঁজ না নিয়ে থাকতে পারতো না, ওকে ভালো না বেসে থাকতে পারতো না। অথচ এখন এই হাসান রোমানার দিকে ফিরেও তাকায় না। সারাদিন তো হাসানকে তেমন একটা পাই না। সকালে অফিসে চলে যায়, যাওয়ার সময় একবার রোমানাকে বলেও যায় না। সারাদিন ফোন করে রোমানার খোঁজ খবর নেয় না। রোমানা কল করলেও রিসিভ করে না বেশিরভাগই সময়। আগে বাড়ি ফেরার পথে রোমানার জন্য প্রতিদিনই কিছু না কিছু নিয়ে অবশ্যই ফিরত, তবে এখন সেসব করে না। নিজে একা একা খেয়ে নেয়, রোমানা খেলেও কি খেলো না সেসব বিষয়ে খোঁজ নেয় না। রাতে ঘুমানোর সময় খুব সাবধানে ঘুমায়, যেন রোমানার গায়ের সাথে স্পর্শ না লাগে। রোমানার খুব কষ্ট হয় এই ব্যাপারগুলো আজকাল, আগে এমনটা হতো না, তবে এখন ভীষণ কষ্ট হয়। আসলে আগে রোমানা জানতো ও যাই করুক না কেন হাসান ওরই থাকবে, তবে এখন রোমানা জানে হাসান আর হয়তো ওর নেই। অন্তত পুরনো সেই হাসানকে রোমানা হারিয়ে ফেলেছে নিজের ভুলের জন্য, সেই জন্যই কষ্টটা বেশি হয়। রোমানার প্রশ্নে ঠিকঠাক কোনো উত্তর হাসান দিতে পারল না। ঠিকঠাক উত্তর বলতে কিছুই বলল না, প্লেটে খাবার বেড়ে দিয়ে চুপচাপ খেয়ে নিল। একবার রোমানাকে জিজ্ঞেসও করলো না ও খেয়েছে কিনা। রোমানাও আজ নিজে থেকে জানাতে পারলো না যে ও হাসানের জন্য না খেয়ে বসেছিল। রোমানা তো দুটো প্লেটই নিয়ে এসেছিল, তবে হাসান শুধু চুপচাপ নিজের প্লেটে ভাত তরকারি বেড়ে খেয়ে নিল। একবার জিজ্ঞেসও করলো না রোমানাকে অন্য প্লেটটা কেন এনেছিল। হয়তো হাসান নিজেও বুঝলো কেন এনেছিল, তবে তাও কিছু বলল না। চুপচাপ খাবারগুলো খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ঘুমানোর আগে রোমানাকে বলল, লাইট বন্ধ করে দাও। রোমানা এখনো কথা বলল না, চুপচাপ লাইটটা বন্ধ করে দিয়ে অন্য পাশে নিজেও শুয়ে পড়ল। খুব তাড়াতাড়ি কান্নায় বালিশটা ভিজেও গেল। হাসান জানলো না যে রোমানা না খেয়ে ঘুমিয়ে পড়ল। রোমানার পেটে খিদে আছে ঠিকই, তবে খাওয়ার ইচ্ছেই আর নেই। গলা দিয়ে হয়তো খাবারটা নামবেও না। যে হাসান খাওয়ার আগে সবসময় খোঁজ নিত রোমানা খেয়েছে কিনা, নিজে খাওয়ার আগে প্লেট থেকে প্রথম লোকমাটা রোমানার মুখে বাড়িয়ে দিত, আজ সেই হাসান আর খোঁজ নেয় না রোমানা খেয়েছে কিনা। বেশ অনেকক্ষণ থেকেই নয়নতারা বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করছে, তবে এখনও সফল হতে পারেনি। হিমেল এক প্রকারই জোর করে চেপে ধরে রেখেছে, শক্ত করে জড়িয়ে ধরে আছে যেন নয়নতারা উঠতে না পারে। মেয়েটা এত করে বোঝায়, এই অবস্থায় অন্তত এত কাজ যেন না করে, কিন্তু কথাই শোনে না। মেয়েটা অতিরিক্ত লাফালাফি করে। হিমেল কাজে সাহায্য করার জন্য লোক রেখে দিয়েছে, তবুও এই মেয়েটাকে সকাল সকাল বিছানায় রাখা যায় না। নয়নতারা অনেক মোচড়ামুচড়ি করে যখন উঠতে পারল না, তখন অসহায় গলায় হিমেলকে উদ্দেশ্য করে বলল, ছাড়ো না হিমেল। হিমেল ঘুম ঘুম গলায় বলল, কেন তরকারি পড়ে যাচ্ছে? নয়নতারা রাগী গলায় বলল, তরকারিটা রান্না করতে দিচ্ছ কোথায় তুমি? কত বেলা হয়ে গেছে দেখেছো? তুমি অফিসে যাবে, ভাইয়া অফিসে যাবে, আমায় যেতে হবে অফিসে, রান্না তো করতে হবে। কাজের জন্য লোক কি এমনি রেখেছে? আমার মুখ দেখার জন্য আমি টাকা দেবো না। 3 বেলা রান্না করার জন্য রেখেছে। আমার বউটা যেন একটু শান্তি পায়, সের জন্য রেখেছে। এখন তুমি যদি গিয়ে রান্না করো, তবে ওকে টাকা দেবো কেন? তোমায় কি রাখতে বলেছি? শুধু শুধু টাকা নষ্ট করছো। তুমি জানো আমি চুপচাপ বসে থাকতে পারবো না। অনেক কাজ আমার পছন্দ হয় না। উনি ঘর গুছিয়ে দিয়ে যাবে, আমি তার উপরে আবার গোছাবো। রান্না বান্না পছন্দ না হলে আমি আবার নিজে রাঁধবো। জানো তারা, তোমার আসলেও কোনো না কোনো সমস্যা আছে। ভাবে যদি এমন সুযোগ পেতো না, ভাবিকে কেউ বিছানা থেকে নামাতেই পারতো না। নয়নতারা হালকা বিরক্তিকর গলায় বলল, আমার ভাবির সাথে তুলনা করো কেন? কারোর সাথে তুলনা করবে না, আমায় পছন্দ না আমার এসব। এখন ছাড়ো আমায়। মেয়েটা নতুন কাজ করতে এসেছে, সবকিছু তো দেখিয়ে দিতে হবে। আমার সংসারটা না আবার এলোমেলো করে দিয়ে যায়। হিমেল আর এবারে নয়নতারাকে আটকে রাখতে পারল না। অনেক যুদ্ধ করে নয়নতারা উঠেই গেল। হাত মুখ ধুয়ে নয়নতারা রান্নাঘরের দিকে যেতেই দেখল মমতা বেগম ঘুম থেকে উঠে পড়েছেন। তিনি নতুন কাজের মেয়েটাকে সব দিক নির্দেশনা দিচ্ছেন, সবকিছু ভালো মতো বুঝিয়ে দিচ্ছেন। নয়নতারা একটু দূর থেকে দাঁড়িয়ে দেখলো মাঝে মাঝে আবার মেয়েটাকে বকাবকিও করছেন। আবার মেয়েটার কোনো কাজ করতে ভুল হলে উনি নয়নতারার কথা বলছেন যে নয়নতারা এভাবে করে না, অন্যভাবে করে। মেয়েটাও যেন ওভাবেই করে, কাজগুলো করে। নয়নতারা একটু দূর থেকে দাঁড়িয়ে দেখলো আর হাসলো। কাজের মেয়েটাকে দিক নির্দেশনা দেওয়ার পর মমতা বেগম ভাবলেন এবার একটু সোফায় বসে বিশ্রাম নেওয়া যাক। পেছন করে তাকিয়ে নয়নতারাকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠে হা হুতাশ করে বললেন, হায় হায়, তুমি এত সকালে ঘুম থেকে উঠেছো কেন? আমি তো সব সামলে নিচ্ছিলাম। তুমি যাও, ঘুমাও এবার। প্রতিদিন এই সময় উঠে উঠে অভ্যেস হয়ে গেছে মা, আর ঘুমোতে পারি না। মমতা বেগম কপাট রাগ দেখিয়ে বললেন, তাই বললে হবে নাকি? যাও ঘুমোও, বেশি করে ঘুমাতে হবে। বাচ্চার শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে। মোটা তাজা একটা বাচ্চা যেন হয়, সেই ব্যবস্থা করতে হবে। নয়নতারা আলতো হেসে বলল, চিন্তা করবেন না, কিছু হবে না বাচ্চার। চুপচাপ বসে না থেকে কাজ করলেই ভালো থাকবো আমি। মমতা বেগম নাক মুখ কুচকে বললেন,
তোমাদের আজকালকার যুগের মেয়েদের ভাবসাব কিছু বুঝি না। আমাদের সময় তো শাশুড়িরা পেটে বাচ্চা থাকলেও আমাদের একটু কাজ থেকে রেহাই দিত না। আমার মতন শাশুড়ি পেয়েছে জন্য কাজ থেকে রেহাই দিচ্ছি। আমার মেয়ের মতন শাশুড়ি পেলে না বুঝতে কাজ করতে ভালো লাগে নাকি বসে থাকতে। মমতা বেগম আরও কী সব যেন বিড়বিড় করে বলতে বলতে নিজের ঘরের দিকে চলে গেলেন। নয়নতারা আর কিছু বলল না। রান্নাঘরে গিয়ে দেখলো সেখানে রোমানাও উপস্থিত আছে। এতক্ষণ রোমানাকে খেয়াল করেনি। রোমানা এবার ফিরে আসার পর থেকে নয়নতারা ওর মাঝে বেশ পরিবর্তন লক্ষ্য করছে। রোমানা যে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে সেটা নয়নতারা বেশ ভালোই বুঝতে পারছে। শুধু নয়নতারা না, হিমেল, মমতা বেগমও বুঝতে পারছে, হয়তো হাসানও বুঝতে পারছে। তবে হাসানের এসবে কিছু যায় আসে না। নয়নতারাকে দেখে রোমানা আলতো হেসে বলল, আরে, তুমি এত তাড়াতাড়ি উঠে পড়েছো? হ্যাঁ ভাবি, মায়ের কাছে তো এতক্ষণ এই জন্যই বকা খাচ্ছিলাম, আপনি শোনেননি? না, আসলে খেয়াল করিনি, অন্য ভাবনায় ছিলাম। রোমানা তখন রান্নায় ব্যস্ত। নয়নতারা ভাবছে প্রশ্নটা করা ঠিক হবে কি ঠিক হবে না। এটা তো রোমানাদের ব্যক্তিগত ব্যাপার, তবে কি ওকে জিজ্ঞেস করা ঠিক হবে? অনেকক্ষণ ভাবনা চিন্তা করে শেষে ঠিক করলো যে একবার জিজ্ঞেস করাই যায়। একটু ইতস্ত গলায় বলল, ভাবি, একটা কথা জিজ্ঞেস করি। রোমানা স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ, বলো। ভাইয়া কি এখনো রেগে আছে? আপনার সাথে কথা বলে না? রোমানা মলিন হেসে বলল, হাসান আমার সাথে কথা বলে না নয়নতারা। সে তো সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমার দিকে তাকায়ও না তেমন একটা। একটু কি নিচ থেকে কথা বলে না? সারাদিন বাদ দিলাম, রাতে বাড়ি ফেরার পরেও কথা হয় না? রোমানা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানো তো, সারাদিন যখন ও বাইরে থাকে তখন তো নিজেকে একটু বোঝাতে পারি যে ও হয়তো ব্যস্ত আছে, সেজন্য কথা বলতে পারছে না। কিন্তু রাতে বাড়ি ফেরার পর যখন একবারও খোঁজ নেয় না আমি খেয়েছি কি না, কেমন আছি, যখন বিছানায় এক কোণায় গিয়ে ঘুমিয়ে পড়ে, তখন খুব কষ্ট হয়। আমি যেমন বদলে ফেলেছি নিজেকে, ঠিক তেমন হাসানও নিজেকে বদলে ফেলেছে। কথাগুলো বলতেই রোমানার চোখ দুটো ছলছল করে উঠল। নয়নতারাকে বুঝতে না দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি আড়ালেই চোখ দুটো মুছে নিল। তবে নয়নতারা ঠিকই বুঝলো। খারাপ লাগলো রোমানার জন্য। খুব বেশি হলে ওরা সবাই মিলে হাসানকে বরাবরই বোঝাতেই পারবে, জোর তো আর করতে পারবে না। জোর করে কি আর ভালোবাসা তৈরি করা যায় নাকি কারোর মনে? এখন সবটাই সময়ের উপরে ছেড়ে দিতে হবে, এছাড়া আর কারোর কাছেই কোনো উপায় নেই। একে একে বেশ অনেকগুলো দিন কেটে গেল। ধীরে ধীরে সম্পূর্ণ একটা মাস কেটে গেল। কারোর জীবনে গিয়েছে তো কারোর জীবন পিছিয়েছে, কারোর জীবন আবার সেই একই জায়গায় স্থির আছে। যদি ধরা যায় নাফিসা আর সোহানের সম্পর্কের কথা, তবে বলা যায় সেটার অবনতি হয়েছে। নাফিসা ধীরে ধীরে যেন ঝগড়া করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে। কেউ নেই নাফিসার পাশে, কেউ যে একটু ওর হয়ে কথা বলবে তেমন কোনো মানুষও নেই। সোহানও এখন আর তেমন কোনো কথা বলে না, বললেও সপ্তাহে হয়তো একবার, তাও নাফিসা কল করে বলে। ধীরে ধীরে নাফিসা অসহায় হয়ে যাচ্ছে। এখন যেন সোহানের কথার গুরুত্ব উপলব্ধি করতে পারছে। সত্যি হয়তো নয়নতারার জীবনে এত অশান্তি তৈরি করার কারণে আজ নাফিসা নিজের জীবনেও সুখী না। প্রকৃতির প্রতিশোধ বলতেও তো একটা কথা হয়। নয়নতারার কষ্টগুলো আজ একে একে নাফিসার জীবনে ফেরত আসছে। নয়নতারা তো এখন নিজের জীবনেই সুখী। সুপ্তির থেকে খবর পেয়েছে আবার নাকি নয়নতারার বাচ্চাও হবে। অথচ নাফিসার কপালে তো এখন স্বামী কিংবা শ্বশুরবাড়ির ভালোবাসাটুকুও জুটছে না। ধীরে ধীরে নাফিসা এটা বিশ্বাস করতে শুরু করেছে নয়নতারার সাথে করা অন্যায়ের জন্যই ওর জীবনে এত অশান্তি তৈরি হয়েছে। নাফিসা যেমন নয়নতারার থেকে ওর ভালোবাসা কেড়ে নিয়েছিল, ঠিক তেমনই এখন সোহানও ওর থেকে দূরে চলে যাচ্ছে। ধীরে ধীরে নাফিসা নিরুপায় হয়ে পড়ছে। হিমেল আর নয়নতারার সম্পর্কটা দারুণভাবেই এগোচ্ছে। নয়নতারা যত্ন করতে হিমেল কোনো কমতি রাখে না। আগেও কমতি রাখতো না, তবে এখন যেন আরো বেশি সচেতন হয়ে গেছে হিমেল। নিজের যতই কাজ থাকুক না কেন নয়নতারার, বা যতই কাজে ব্যস্ত থাকুক না কেন, কিন্তু ঘন্টায় ঘন্টায় হিমেল নয়নতারার খোঁজ নেবেই নেবে। যদি কখনো বুঝতে পারে নয়নতারা একটু নিজের খেয়াল রাখতে অনিয়ম করছে, তখন আবার বকাবকিও করে, তবে সঙ্গে সঙ্গে আবার ক্ষমাও চেয়ে নেয়। ভাবে যদি ওর তারা কষ্ট পায়। ওদিকে মমতা বেগমের আদর যত্ন বেড়েছে কয়েক গুণ। ওনার শরীর যতই খারাপ থাকুক না কেন, কিন্তু তবুও নয়নতারাকে রান্নার ঘরের ধারের কাছেও ঘেঁষতে দেয় না। সময় মতো ছেলের বউয়ের খাবারের খেয়াল রাখা, ওষুধ খেতে দেওয়া, মাথায় তেল দিয়ে দেওয়া, চুল বেঁধে দেওয়া, সব কিছুরই খেয়াল রাখেন। রোমানার সাথেও নয়নতারার সম্পর্কের উন্নতি হয়েছে। রোমানার কাছে নয়নতারাকে দেখে কেন যেন এখন একটু অন্যরকম লাগে।
পূর্বের থেকেও অনেক বেশি সুন্দর লাগে নয়নতারাকে দেখতে। ওর চেহারার উজ্জ্বলতা যেন অনেক গুণ বেড়েছে। নয়নতারার মাঝে মাতৃত্বের ছাপগুলো যেন স্পষ্ট হয়ে উঠেছে। ওকে দেখে রুমানার ইচ্ছে করছে মা হওয়ার। কিছুদিন পর যখন নয়নতারার কোলে একটা ছোট্ট বাচ্চা থাকবে, তখন রুমানার মনে হয় নিজেকে খুব খালি খালি লাগবে। রুমানার মনে হচ্ছে ওর কোলেও যদি একটা ছোট্ট বাচ্চা থাকতো তবে ভালোই হতো। রুমানা আর হাসানের সম্পর্কের যদি বলা চলে, তবে তা একই জায়গাতেই থেমে আছে। না কোনো উন্নতি আছে, না কোনো অবনতি আছে। এখনও রুমানা কি করে, কি খাচ্ছে না খাচ্ছে, কোনো কিছুর খেয়াল হাসান রাখে না, খোঁজখবর নেয় না। না নিজের কোনো দরকারি রুমানাকে ডাকে, না রুমানার কোনো দরকারি নিজে সাড়া দেয়। ভীষণ অদ্ভুত হয়ে গেছে দুজনের সম্পর্কটা। গত 1 মাসে এভাবেই চলেছে সবার জীবন। প্রতিদিনের মতোই সকাল সকাল হাসান বেরিয়ে গেছে অফিসে। নয়নতারা আর হিমেলও বেরিয়ে গেছে নিজেদের কাজে। বাড়িতে আছে তখন কেবল মমতা বেগম আর রোমানা। রোমানা তখন রান্নাঘরে, মমতা বেগম নিজের ঘরে। হঠাৎ করে তিনি রান্নাঘরে থালা বাসন পড়ে যাওয়ার শব্দ পেলেন। রোমানার নাম ধরে চেঁচিয়ে উঠে বললেন, কি হলো রুমানা? রোমানার কোনো সারা শব্দ পাওয়া গেল না। মমতা বেগম আরও 2-1 বার ডাকলেন, তবে তাও কোনো সারা শব্দ পাওয়া গেল না। এবারে আর উনি বসে থাকতে পারলেন না। রান্নাঘরে যেতেই দেখলেন রোমানা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গেই তিনি ছুটে গেলেন। রোমানাকে কয়েকবার ডাকলেন, তবে সাড়া দিল না। চোখে মুখে পানি ছিটা দিলেও তবুও রোমানার সারা শব্দ পাওয়া গেল না। বাড়িতে তখন উনি একাই। কি করবেন ভেবে পাচ্ছেন না। তাড়াহুড়ো করে গিয়ে ঘর থেকে ফোনটা নিয়ে আগে হাসানের নাম্বারেই কল করলেন। হাসান তখন অফিসের কাছে ভীষণ ব্যস্ত। এরই মাঝে মমতা বেগমের কল এলো। সচরাচর মমতা বেগমের কল এলে হাসান রিসিভ না করে থাকে না। সে যতই ব্যস্ততার মাঝে থাকুক না কেন, আজও রিসিভ করলো। সঙ্গে সঙ্গে মমতা বেগম আতঙ্কিত গলা ভেসে এলো তার। বাবা, তাড়াতাড়ি বাড়ি আয়, রুমানা সাড়া দিচ্ছে না। কি জানে কি হলো মেয়েটার? তৎক্ষণাৎ হাসানের কাজের হাত থেমে গেল। নিজেও পাল্টা আতঙ্কিত গলায় বলল, কেন, কি হয়েছে? আরে আমি জানি না, কাজ করতে করতে হঠাৎ করে জ্ঞান হারিয়ে পড়ে গেছে। কি হলো কে জানে। তুই বাড়ি আয়, আমি কি করব বুঝতে পারছি না। তুমি ওর চোখে পানির ছিটা দিয়ে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করো, আমি আসছি। কথাটা বলে হাসান কল কেটে দিল। আর 1 মুহূর্ত এখানে অপেক্ষা করতে পারল না। কে জানে কি হলো রোমানার। ঘরে তখন কেবল হাসান আর রোমানাই উপস্থিত আছে। গত কয়েকদিন যাবৎ রোমানা নিজের শরীরের প্রতি মারাত্মক অযত্ন করেছে। খাবার দাবার কিছুই খায়নি। শরীরটা অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে। মাথা ঘুরে তাই পড়ে গিয়েছিল। বেশ অনেকগুলো দিন পর হাসান আজ রোমানার দিকে তাকালো। খুব মনোযোগ দিয়ে অনেকগুলো দিন পর আজ হাসান রোমানাকে দেখল। বরাবরই রোমানা ভীষণ সুন্দরী মেয়ে। নিজের যত্ন করার জন্য চেহারা সব সময় আরও বেশি সুন্দর থাকে। মেয়েটা ধবধবে ফর্সা, তবে হাসান খেয়াল করলো সেই ধবধবে ফর্সা রঙটা কেমন যেন কালচে হয়ে গেছে। চোখের নিচে কালি জমেছে। চোখ মুখে রোমানার এক অদ্ভুত রকমের ক্লান্তি আর অবসন্নতা। পরিপাটি রোমানাকে আজ বেশ অগোছালো দেখাচ্ছে। হাসান জানে রোমানা সবসময় নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। নিজের প্রতি বিন্দুমাত্র অবহেলা করে না রোমানা। তবে আজ যেন ভিন্ন কোনো রোমানাকে দেখছে, যার নিজের দিকে বিন্দুমাত্র কোনো খেয়ালই নেই। শরীরটা দুর্বল, অসুস্থ, তবে তাও যেন খেয়াল নেই। মমতা বেগম খাবার এনে পাশে রেখে দিয়েছেন, তবে খাচ্ছে না। কি সমস্যা তোমার? খাও না কোনো ঠিক করে। হাসানের প্রশ্নের প্রেক্ষিতে রোমানা মাথায় তুলে তাকালো না। নিস্তেজ গলায় বলল, এমনিতেই ভালো লাগছিল না খেতে। কেন? এই কেন আর কোনো উত্তর নেই তোমার কাছে? কি চাইছো তুমি আমার থেকে? যথেষ্ট কি আমাকে বিরক্ত করনি? এবার থেমে যাও। রোমানা এবারে তাকালো মাথা তুলে হাসানের দিকে। কণ্ঠে একটু বিস্ময় প্রকাশ করে বলল, এতটা বিরক্ত করে ফেলেছি তোমায় হাসান, যে আজ আমার অসুস্থতাটাও তোমার কাছে বিরক্তকর লাগছে? হাসানের প্রশ্নের উত্তর না দিয়ে গম্ভীর গলায় অন্য কথা বলল, খাবারটা খেয়ে নাও। খাবার না খেয়ে থাকলে কিছুই বদলাবে না। না তোমার অতীতে করা কাজগুলো বদলাবে, আর না তোমার প্রতি আমার বর্তমান মনোভাব বদলাবে। তোমার কি মনে হয় আমি তোমার থেকে একটু সহানুভূতি, একটু ভালোবাসা পাওয়ার আশায় নিজেকে অসুস্থ বানিয়েছি? মোটেও না। আসলে আমি বুঝে গিয়েছিলি হাসান, যে তোমার মনে আমার জন্য আর ভালোবাসা কখনোই তৈরি হবে না। আমি শুধু এই সংসারে আছি একটা জঞ্জাট বস্তুর মতো। এসব বলে লাভ নেই, চুপচাপ খেয়ে নাও। নিজের শরীর খারাপ করো কেন? না খেয়ে থাকা সমস্যার সমাধান না। 3 বেলা ঠিক মতো খাবার খাবে, নিজের যত্ন নেবে। কি অবস্থা করে রেখেছো? একবার নিজের দিকে দেখেছো? মুখের দিকে তাকানো যাচ্ছে না, শুকিয়ে গেছে কতটা, খেয়াল করেছো সেটা একবার? হাসানের ধারণা ছিল না যে ওর এই কথার প্রেক্ষিতে রোমানা কাঁদবে।
তবে হাসানকে অবাক করে দিয়ে রুমানার শব্দ করে খেতে উঠল। ক্রন্দনত গলায় বলল, আমি আর পারছি না হাসান, তোমার থেকে এতটা অবহেলা আমার আর সহ্য হচ্ছে না। বিশ্বাস করো, আমি কখনো বুঝে উঠতে পারিনি যে তোমার ভালোবাসা আমি অভ্যস্ত হয়ে পড়েছি। তোমার ঘৃণায় আমার সহ্য হচ্ছে না। রুমানা একটু থামলো, কিছুক্ষণ পর আবারও বলল, আমি নিজেই নিজের যত্ন করতে যতটা না অভ্যস্ত, তার থেকে অনেক বেশি অভ্যস্ত তোমার থেকে যত্ন পেতে, তোমার থেকে গুরুত্ব পেতে অভ্যস্ত। আমি তোমার ভালোবাসা পেয়ে অভ্যস্ত। এভাবে আর কতদিন কষ্ট করব বলো তো? এখনো তো অর্ধেকটা জীবন পড়ে আছে আমাদের। এবার ভুলে যাও না সবটা, এবারে ক্ষমা করে দাও, এবার ভালোবাসো আমায়, একটু কাছে টেনে নাও। কথাগুলো বলে রুমানা হাউমাউ করে কেঁদে উঠল। এর আগে কখনো হাসান রুমানাকে এভাবে কাঁদতে দেখেনি। হাসান তো কখনো রুমানাকে কাঁদার সুযোগই দিত না। আজ প্রথমবারের জন্য হাসান রুমানাকে দেখে মনে হলো যে রুমানা সত্যিই নিজের কাজের জন্য অনুতপ্ত। এদিকে কাঁদতে কাঁদতে রুমানার কাশি উঠে গেল। হাসান তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে রুমানার পাশে বসে ওর দিকে পানির গ্লাসটা এগিয়ে দিল। রুমানা একটু পানি খেলো। কান্নাটা একটু থেমেছে ঠিকই, তবে এখনো ফোপাচ্ছে। হাসান রুমানার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে পূর্বের জায়গায় রেখে দিতেই রুমানা আবারও হাউমাউ করে কেঁদে উঠল। তবে এবারে হাসানকে জড়িয়ে ধরেই কাঁদল। হাসান তৎক্ষণাৎ পাল্টা জড়িয়ে ধরতে পারল না রুমানাকে। অনেকগুলো দিন পর আজ আবারও হাসান রুমানার স্পর্শ অনুভব করল। হাসানের ঠিক করে মনেও নেই যে শেষ কবে ও রুমানাকে কিংবা রুমানা ওকে জড়িয়ে ধরেছিল। হাসানকে জড়িয়ে ধরেই রুমানা কাঁদতে কাঁদতে বলল, জানি না আজ অবধি কখনো তোমায় মন থেকে এই কথাটা বলেছি কিনা, তবে বিশ্বাস করো হাসান, আজ একদম মন থেকে বলছি যে আমি তোমাকে ভালোবাসি। যতটা কখনো আমি নিজেও অনুভব করতে পারিনি, তার থেকেও বেশি ভালোবাসি। আমি দোষী, আমি পাপী, সব জানি। আমি স্বার্থপরের মতো শুধু তোমায় ব্যবহার করেছি, সেটাও জানি। তবে আমি এখন তোমাকে ভালোবাসি হাসান। শুধুমাত্র তোমার জন্য আমি নিজেকে বদলে ফেলেছি। বাড়ির সবাই আমায় ভালোবাসলো নতুন করে, আমায় বিশ্বাস করলো। এবার অথচ যার জন্য আমি নিজেকে বদলে ফেললাম, সে আমার ভালোবাসে না। এটা আমার সহ্য হচ্ছে না হাসান। হাসানের পিঠের শার্ট দুই হাতে খামচে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে রুমানা কথাগুলো বলল। অনেকগুলো দিন পর আজ আবারও রুমানা হাসানের থেকে ভালোবাসার ছোঁয়া পেল। যখন অনুভব করতে পারলো হাসান ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে, তখন যেন রুমানার কান্না আরও বাড়ল। হাসানকে আরও শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, আমি আর তোমায় কষ্ট দিব না হাসান। আমি এবার খুব ভালোবাসবো তোমায়। এবার আমি তোমার যোগ্য স্ত্রী হয়ে দেখাবো। যে পাপ আমি করেছি তোমায় কষ্ট দিয়ে, তার কখনো করব না। তুমি শুধু শেষ একবার আমাকে সুযোগ দাও হাসান, একবার আমায় নিজের ভালোবাসা প্রকাশ করার সুযোগটা দাও। হাসান শান্ত গলায় বলল, আমি ভাত মেখে খাইয়ে দিই তোমায়। তোমায় রেখে খেতে খুব কষ্ট হতো, তবে কোনো উপায় ছিল না আমার। তুমি খুব কষ্ট দিয়েছিলে আমায়। রুমানা এবারে হাসানকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে ফোপাতে ফোপাতে বলল, আর কষ্ট দিব না, কথা দিচ্ছি। এবারে শুধু ভালোবাসবো। হাসান আলতো হেসে রুমানার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে সযত্নে রুমানার চোখের জলটুকু মুছে দিয়ে বলল, তুমি তো জানোই, তোমার এক বিন্দু ভালোবাসার বদলে তোমায় এক সাগর সম ভালোবাসা উপহার দেব আমি। আর কখনো নিজের পূর্ণরূপে ফিরে যেও না, কেননা তাহলে এবারে হয়তো আর তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি থাকবো না, ভেঙে চুরে শেষ হয়ে যাব আমি। এমনটা হবে না, ভালোবাসবো তোমায় আমি। যতটা তুমি আমায় ভালোবাসো, তার থেকেও বেশি ভালোবাসবো হাসান। নয়নতারার প্রেগনেন্সির 5 মাস হতে চলল। আজ অনেক বলে কয়ে এক প্রকার জোর করেই মারুফা ওকে নিয়ে এসেছে। সকালে অফিস যাওয়ার পথে হিমেলি রেখে গিয়েছে নয়নতারাকে। নয়নতারা নিজের চাকরিটা ছেড়ে দিয়েছে। এই শরীর নিয়ে টানা এত ঘন্টা বসে বসে কাজ করা সম্ভব হচ্ছে না ঠিক নয়নতারার পক্ষে। নয়নতারার সিদ্ধান্তে হিমেলও সমর্থন করেছে। এমনকি নয়নতারা যখন পরামর্শের জন্য ওর বাবাকে কল করেছিল, তখন আকবর সাহেবও একই পরামর্শ দিয়েছেন। নয়নতারা শিক্ষিত মেয়ে, পরে আবার নিশ্চিত কোনো না কোনো একটা ভালো চাকরি পেয়েই যাবে, তাই সবার পরামর্শ মোতাবেক চাকরিটা ছেড়ে দিয়েছে। এখন তো আরও বেশি দিন রাত বসে থাকতে হয়। এই বাড়িতে তো মমতা বেগম কোনো কাজ করতেই দিতেন না, এখানে এসে মারুফা আরও কাজ করতে দিচ্ছেন না। বরং এখানে এসে আরেকটা ঝামেলা বেড়েছে, তা হলো মারুফা ঠুসে ঠুসে
খাবার খাওয়াচ্ছে। ও বাড়িতে মমতা বেগম খাবার তৈরি করে দিয়ে চলে যেতেন। মাঝে মাঝে এসে খোঁজখবর নিয়ে যেতেন। যদি দেখতেন নয়নতারা খায়নি তবে একটু বকাঝকা করতেন, আবার ধমক দিয়ে যেতেন যেন কিছুক্ষণ পর নয়নতারা খাবারটা খেয়ে নেয়। তবে এমনভাবে ঠেসে মুখে পড়ে দেননি। হিমেল থাকলে অবশ্যই এই কাজটা করেছে। তবে হিমেল তো সারাদিন বাড়িতে থাকে না, ওই এক শুক্রবার আর রাতে। তবে এখানে সারাটা দিন মারুফা তারাকে কাছে পেয়েছে। সেই সকালে এসেছে নয়নতারা, আর এখন সন্ধ্যা হতে চলেছে। এর মাঝে যে ঠিক কতবার কত রকমের খাবার মারুফা হাজির করেছে মেয়ের সামনে তার কোনো ঠিক নেই। এমনটা না যে তিনি শুধু মেয়ের বেলাতেই এত বেশি খাতির যত্ন করছেন, সুপ্তিকেও তিনি ঠিক একইভাবেই খাওয়ান। সন্ধ্যের দিকে হঠাৎ করেই নয়নতারার শরীরটা কেমন যেন খারাপ হয়ে গেল। আজকাল এমনই হয়, এই শরীরটা ভালো থাকে তো এই শরীরটা আবার খারাপ থাকে। এই যে এখনই কেমন যেন অস্থির অস্থির লাগছে, না বসে শান্তি পাচ্ছে, না শুয়ে শান্তি পাচ্ছে, আর না দাঁড়িয়ে শান্তি পাচ্ছে। ঘরের ভিতরে কেমন যেন দম বন্ধ লাগছে। শেষে বাধ্য হয়ে গেল বাইরে একটু হাওয়া খেতে। সন্ধ্যার পরিবেশটা আজ বেশ দারুণ লাগলো নয়নতারার কাছে। পুরো দিনটাই এমন ছিল। সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল, যার ফলে আবহাওয়াটা বেশ ঠান্ডা। নয়নতারাকে বেরোতে দেখে মারুফা ঘরের ভেতর থেকে চেঁচিয়ে বললেন, সাবধানে হাঁটিস নয়ন, বৃষ্টি হয়েছে, মাটি কিন্তু পিছলে হয়ে আছে, পড়ে যাস না যেন। নয়নতারা পাল্টা চেঁচিয়ে উঠে বলল, কিছু হবে না মা, আমি চুপচাপ বসে থাকবো। নয়নতারা আস্তে ধীরে হাঁটতে হাঁটতে বাইরে এলো। উদ্দেশ্য ছিল বাইরে রাখা মাচার উপরে বসবে, তবে খেয়াল করলো সেটা ভেজা। একটু পরে দেখলো ঘরের ভেতর থেকে মারুফা হন্তদন্ত পায়ে ছিটে আসছে। তুমি আবার এলে কেন মা? তোমার তো অনেক কাজ ছিল। মারুফা ব্যস্ত গলায় বললেন, সে তো আছে, রাতে জামাই ফিরবে, কতদিন পর জামাইটা আমার এই বাড়িতে খাবে, রান্না বান্না করতে হবে না। কিন্তু আমি তো জানি তুই এখানে বসবি, আর মাচাটা যে ভেজা সেটাও জানি, মুছে দিতে এলাম। মারুফা একটা শুকনা কাপড় দিয়ে মাছা মুছে দিয়ে আবারও যাওয়ার আগে নয়নতারাকে সাবধান করে দিয়ে বললেন, চুপচাপ এখানে বসে থাকবি, একদম উঠবি না। আর এই ধর, তোর ফোনটা কাছে রাখ, কোনো সমস্যা হলে ডাকতে না পারলে একটা কল দিস। কথাটা বলে মারুফা ভিতরে চলে গেল। নয়নতারা শুধু আলতো হাসলো। এমনটা না যে মারুফা আগে নয়নতারার খেয়াল রাখতো না কিংবা আদর যত্ন করতো না। মা তো সন্তানকে ভালোবাসবে না, এমনটা কি হতে পারে? তবে হ্যাঁ, আগে যেমন মাঝে মাঝে নয়নতারাকে গালাগালি করতো, বকাবকি করতো, এখন আর তেমনটা করে না। করবেই বা কেন? মারুফার যে বিষয়ে সব থেকে বেশি চিন্তা ছিল সেটাই তো এখন মিটে গেছে। বিয়ে তো হয়ে গেছে নয়নতারার, সুখে শান্তিতে ঘর সংসার করছে। তবে নয়নতারার পূর্বের মারুফাকে নিয়ে এখন আর কোনো অভিযোগও নেই। মানুষ মাত্রই ভুল হয়, আর নয়নতারা বিশ্বাস করে মারুফা ওর খারাপের জন্য গালাগালি করেননি। তবে ওনার ভালোবাসার পদ্ধতিটা ভুল ছিল। তবে ভালো তো উনি বাসতেনই মেয়েকে। নয়নতারা আস্তে ধীরে উঠে বসলো মাচার উপরে। খোলা প্রকৃতির নিচে বসে থাকতে এখন একটু ভালো লাগছে, না হলে এতক্ষণ তো ঘরের মাঝে দম বন্ধ হয়ে আসছিল। নয়নতারা ফোনটা হাতে নিল, ভাবলো একবার হিমেলকে কল করবে। সেই দুপুরের পর থেকে আর কথা হয়নি। কখন আসবে মানুষটা, একবার খোঁজ নেওয়া যাক। আজকাল বদ অভ্যেস হয়েছে নয়নতারার, হিমেলকে ছাড়া এক মুহূর্ত থাকতে ইচ্ছে করে না। তবুও বাধ্য হয়ে থাকতেই হয়। হিমেল সারাদিন অফিসে থাকে, কাজ করে, বারবার কল করে বিরক্তও করতে ইচ্ছে হয় না। জানে এমন করতে থাকলে হিমেলের নিজেরও হয়তো কাজের উপর থেকে মনোযোগ নষ্ট হবে। কিন্তু কি করবে, নয়নতারা পারে না থাকতে হিমেলের সাথে কথা না বলে। মানুষরা সামান্য একটু কণ্ঠ শুনলেও যেন শান্তি অনুভূত হয়। তবে কল করতে পারল না নয়নতারা। তার আগেই ওর কানে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, নয়ন। নয়নতারা ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো সোহানা ডাকছে ওকে। সোহানাকে দেখেই মুখে হাসি ফুটে উঠল। নয়নতারা ঠিক কতগুলো দিন পরে যে সোহানাকে দেখলো তার হিসাব নেই। মাঝে মাঝে কথাও বন্ধ ছিল অনেকগুলো দিন। সোহানের সাথে ঝামেলা হওয়ার পর থেকে সোহানের পরিবারের কারোর সাথেই নয়নতারার কথা হয় না। সোহানের সাথে সম্পর্ক ভালো ছিল ঠিকই, তবে সোহানা অপরাধ বোধের কারণে নয়নতারার সাথে আর যোগাযোগ রাখেনি। সোহানাকে দেখে নয়নতারা নামতে ধরলে সোহানা তাকে বাধা দিল। নিজেই নয়নতারার পাশে বসে বলল, কেমন আছিস তুই? কতদিন পর দেখা হলো। নয়নতারা উচ্ছ্বসিত গলায় বলল, ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোর আসার খবরটা মা দিল, আর সেটা শুনেই তোর সাথে দেখা করতে এলাম। কতগুলো দিন হলো তোর সাথে দেখা হয় না। ভালো করেছিস। ভাইয়া বাচ্চারা আসেনি? তোর ভাই আসেনি, বিকেলে এসে নিয়ে যাবে। বাচ্চারা ভিতরে আছে। তার আগে তুই বল, আমার ভাইয়া কোথায়? মায়ের মুখে ভাইয়ার দারুণ প্রশংসা শুনি। প্রশংসা বলতে বুঝতেই পারছিস মা কেমন করে বলে। তবে মানুষটার সাথে দেখা করা আমার ভীষণ ইচ্ছে। উনি আসবে রাতে,
তোদের বাড়িতে তো যাবে না, উনি এলে বরং আমি তোকে কল করব, তুই চলে আসিস দেখা করার জন্য। হ্যাঁ, আচ্ছা দেখি তোর ভাইয়া থাকতে দেয় কি না। কথাটা বলার পর সোহানা কিছু একটা ভেবে আবারও ইতস্ত গলায় বলল, চাচা ঢুকতে দেবে আমায়? কিছু বলবে না তো? ধ্যাত পাগলি, তোকে কি বলবে? তোর কি কোনো দোষ আছে নাকি? আর তাছাড়া পুরনো কথা ভুলে যা, যা হওয়ার তা তো হয়ে গেছেই, কিছুই তো আর বদলাতে পারবো না, আর না বদলাতে চাই। তা ঠিক বলেছিস, তবে জানিস তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি নিজে এটা স্বীকার করি। আমার ভাই মানুষটা মোটেই ভালো না। দেখ তুই কত ভালো একটা স্বামী পেয়েছিস, আর ওদেরকে দেখ, তোকে এভাবে ঠকিয়ে কষ্ট দিয়ে অপমান করে যে দুজনেই মিলে সংসারটা বাঁধলো, একটু কিন্তু শান্তিতেই নেই, সারাদিন ঝামেলা লেগেই থাকে। আমার তো ভয় হয় কোন দিন না ভাইয়া নাফিসাকে তালাক দিয়ে দেয়। সোহানার মুখ থেকে কথাটা শুনে নয়নতারা আঁতকে উঠে বলল, কি বলছিস? তালাক কেন দেবে? তোর কি মনে হয় নাফিসাকে নিয়ে সংসার করা যায়? ও সংসার করার মেয়ে, সংসার করার মেয়ে তুই নয়ন। তোকে নিয়ে যে কেউ সংসার করতে পারবে, যে কোনো সংসারে মানিয়ে নিতে পারবি তুই, কিন্তু নাফিসার মতো মেয়েরা শুধু সংসার ধ্বংসই করতে পারে। শুধু নাফিসার দোষ দিস না সোহানা, নাফিসা একা চাইলে কিছুই করতে পারতো না। কিন্তু ও তো তোর নিজের বোন ছিল, তাই না? নয়নতারা আলতো হেসে বলল, আর সোহান আমার দীর্ঘ 5 বছরের ভালোবাসা ছিল, দোষ ওদের দুজনেরই ছিল, তবে শাস্তি একা নাফিসা কেন পাবে? মেয়ে এই জন্য? আমায় ভুল বুঝিস না নয়ন, আমি বলছি না আমার ভাই নির্দোষ, তবে নাফিসা বাড়াবাড়ি করি সব সময়। তুই জানিস ওকে আমার পছন্দ না। কেন, কি করেছে? এখন ওর দোষটা কি? আমার জানা মতে সোহান যেমন নাফিসাও তেমন, তবে ওদের দুজনের মাঝে এত বাক বিতণ্ডা চলার কারণটা কি? নাকি সোহানের আবার নতুন কারোর প্রতি মন বসলো? সোহানা শব্দ করে হেসে উঠে বলল, আরে না, তেমন কোনো ব্যাপার না। ভাইয়ার তো চাকরি নেই, এবার বিদেশ যাওয়ার পরেই চাকরিটা চলে গিয়েছে, আর কোনো চাকরি পাচ্ছেও না, যে কোনো দিন দেশে ফিরে আসবে হয়তো। এর মাঝে নাফিসার উচ্চাকাঙ্ক্ষা তো জানিসই। নয়নতারা ভ্রুকুচকে সন্দেহী গলায় বলল, শুধু কি এটাই সংসার ভাঙার কারণ? না, শুধু এটা কারণ না। আমার মাকে তো চিনিস, এর মাঝে আবার নাফিসার সাথে উঠে পড়ে লেগেছে, ও যেন বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসে। এই দিক দিয়ে বলতে গেলে নাফিসার জন্য আমার একটু খারাপই লাগে। আরে মেয়েটা কোথা থেকে টাকা আনবে? চাচা তো ওকে দেখলে মুখ ফিরিয়ে নেয়। আবার বলতে গেলে ভালোই লাগে, ওর সাথে যা হয়েছে একদম ঠিক হয়েছে। তোকে তো কম কষ্ট দেয়নি। সোহানের বক্তব্য কি এ বিষয়ে? ভাইয়া তো কথাই বলে না নাফিসার সাথে, ফোনেই ধরে না। আসলে তুই তো জানিসই ভাইয়া নিজের ভুল বুঝতে পেরেছে। ভাইয়া ভাবছে তোর দেওয়া অভিশাপের জন্য এমন হচ্ছে ওর সাথে, ভাবছে তোকে কষ্ট দেওয়ার জন্যই আজ ওর জীবনে এত দুর্ভোগ নেমেছে। নাফিসাকে তোর কাছে ক্ষমা চাইতে বলেছে, কিন্তু তুই তো জানিস ও ক্ষমা চাইবে না, সেজন্য ভাইয়াও আর ওর সাথে কথা বলে না। নয়নতারা একবার তাকালো ওদের বাড়ির দিকে, হয়তো নাফিসাকে খোঁজার চেষ্টা করলো, তবে দেখতে পেল না। আবারও সোহানাকে উদ্দেশ্য করে বলল, নাফিসা কোথায় এখন? আচ্ছা বোধ হয় ঘরে, আমি আসলাম দেখা করে নেই। কেমন শান্ত হয়ে গেছে, মা একা একাই কথা বলছে, ও কিছুই বলে না। নয়নতারা এবার মৃদু রাগান্বিত গলায় বলল, ওনার সমস্যাটা কি? উনি কি প্রমাণ করতে চাইছে ওনার ছেলে ধোয়া তুলসী পাতা? ওনার ছেলের কোনো দোষ ছিল না? আগে তো খুব প্রিয় ছিল নাফিসা, তবে এখন কি হলো? নাকি সবসময় প্রিয় ছিল আমার বাবার টাকা পয়সা? তো শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু সত্যি, সোহানা তোর মায়ের অত্যন্ত লোভ। সোহানা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি নিজেও জানি এটা নয়ন, সেজন্য দেখলেই না আমার থেকে বয়সে কত বড় একটা মানুষের সাথে আমার বিয়ে দিয়ে দিল, শুধুমাত্র তার টাকা পয়সা আছে সেজন্য। আমার মা তো নিজের মেয়ের কথাই কখনো ভাবেনি, সেখানে তোর কথা কিভাবে ভাবতে বলতো? সেই এর আগে তো আমি বাপের বাড়িতেও আসি না, তবে আজ তুই এসেছিস শুনেই এসেছি। আবার বিকেলে চলে যাব, থাকতে ইচ্ছে করে না এই বাড়িতে। আপাতত আর সোহান আর নাফিসাকে নিয়ে ওদের মাঝে কোনো কথা হলো না। আরও টুকটাক কিছু কথাবার্তার শেষে নয়নকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে সোহানা চলে গেল নিজের বাড়িতে। অফিস থেকে বাড়ি ফেরার পর থেকেই হিমেল খেয়াল করছে নয়নতারা কেমন যেন একটু মন খারাপ ভাব। সবার সাথে কথা বলছে ঠিকই, মাঝে মাঝে একটু হাসছেও, তবু হাসিটা কেমন যেন জোরপূর্বক মনে হচ্ছে হিমেলের কাছে। দেখেই বুঝতে পারছে নয়নতারার মনটা ভালো নেই, তবে সবার সামনে আর কিছু জিজ্ঞেস করলো না।
খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার মতো নিজেদের ঘরে চলে গেল। নয়নতারাও চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ল। হিমেলের সন্দেহ যেন আরো বাড়ল। নিশ্চয়ই গুরুতর কিছুই হয়েছে, না হলে এতটা চুপচাপ থাকে না নয়নতারা। হিমেল নয়নতারার পাশে বসে ওর মাথায় হাত রাখলো। মাথায় কারোর হাতের স্পর্শ অনুভব করতেই নয়নতারার চোখ মেলে তাকিয়ে হিমেলকে দেখে প্রশ্ন করলো। হিমেল পাল্টা নয়নতারাকে প্রশ্ন করলো। কি হয়েছে? হিমেল ভ্রুকুচকে বলল, কি হয়েছে সেটা তো তুমি আমায় বলবে। মন মারা হয়ে আছো কেন? না তো, ঠিক আছে আমি। আমাকে মিথ্যে বলছো তারা? শিখলে কবে থেকে মিথ্যে বলা? না রে বাবা, আমি ঠিক আছি। কি হবে, আমার কিছুই হয়নি। নয়নতারা বলল ঠিকই, তবে হিমেলের বিশ্বাস হলো না। পুনরায় জিজ্ঞেস করলো। শরীর খারাপ লাগছে বেশি? সমস্যা হচ্ছে কোনো? ডাক্তারের কাছে যাবো? নয়নতারা আলতো হেসে বলল, ঠিক আছে হিমেল, কিছু হয়নি আমার, তুমি ঘুমিয়ে পড়ো। হিমেল এবারে নয়নতারাকে টেনে উঠিয়ে বসালো। নিজেও নয়নতারার মুখোমুখি বসে বেশ গুরুতর ভঙ্গিতে বলল, এখন বলো কি হয়েছে? বাড়িতে কেউ কি কিছু বলেছে নাকি? তোর ভাবি তো ভালো নয়। উনি কি আজে বাজে কিছু বলেছে এখানে থাকা নিয়ে? চলো এক্ষুনি ওদের বাড়ি চলে যাই, এখানে থাকবো না। নয়নতারা তড়িঘড়ি করে বলল, আরে না, তেমন কোনো ব্যাপার না, ভাবি কিছুই বলেনি, ভাবি তো ভালো হয়ে গিয়েছে। তাহলে তুমি এমন করছো কেন? নয়নতারা বুঝলো এই ছেলেকে না বলে কোনো উপায় নেই। অত্যন্ত জেদি একটা ছেলে, না শুনে ছাড়বেই না। উদাস ভঙ্গিতেই বলল, জানো আজ সোহানার থেকে শুনলাম। নয়নতারাকে নিজের কথা সম্পূর্ণ করতে না দিয়ে হিমেল আগে প্রশ্নোত্তর গলায় জিজ্ঞেস করলো, সোহানাকে? সোহানের বোন। ওর আবার বোনও আছে? জানতাম না। আচ্ছা সেসব কথা থাক, কি বলেছে? নাফিসা আর সোহানের সংসারে খুব অশান্তি চলছে। সোহানের মা মানে আমার বড় আম্মু একটু ভালো না, সেটা আমরা সবাই জানি। তবে নাফিসার মতো মেয়েও ওনার সাথে সংসারে পেরে উঠতে পারছে না। সোহান নাকি ওকে তালাক দেবে। নিশ্চিত হয়ে বলেছেন উনি তোমাকে এই কথাটা? ওর কথা শুনে তো তেমনই মনে হলো। ভাবিও বললো এই কথাটা আমায়। নাফিসার সংসারে যে হালকা পাতলা অশান্তি চলছিল, সেই খবরটা আমি ভাবি থেকে পেয়েছিলাম, তবে এত বিস্তারিত কিছু জানতাম না। তবে সোহানার থেকে শুনলাম, এই জন্যই মন খারাপ। স্বাভাবিক নয় কি? অস্বাভাবিক লাগছে আমার কাছে। ক্ষমা তো করতে পারো না তুমি ওদেরকে। নয়নতারা একটু হাসলো। আগে কিছুক্ষণ খুব গভীর কিছু ভাবনার নিমগ্ন থাকলো। তারপরে হিমেলকে উদ্দেশ্য করে বলল, জানো নাফিসা আমার থেকে 3 বছরের ছোট। ও ছোটবেলা থেকে অত্যন্ত চঞ্চল, হিংসুটে আর অহংকারী বলা যায়। বিশেষ করে নিজের সৌন্দর্যের খুব অহংকার ছিল। ওর অহংকারটা হওয়াও যুক্তিযুক্ত ছিল। সব সময় সব আত্মীয় স্বজন ওর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ থাকতো। ওর সামনে সবাই আমি কতটা অসুন্দর সেটা প্রকাশ করত। আমাদের দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে সবাই যেন পার্থক্য বের করা শুরু করতো যে নাফিসা থেকে আমি ঠিক কতটা খারাপ দেখতে। হিমেল কিঞ্চিত রাগী গলায় বলল, সব কটাকে আমার সামনে দাঁড় করিয়ে দাও। ওদেরকে আমি বোঝাবো যে ওরা কার বউয়ের দিকে আঙ্গুল তুলেছিল। আমি ছিলাম না জন্য আমার বউটাকে খুব জ্বালিয়ে মেরেছে। এক একটাকে পেলে না চামড়া তুলে নেব। নয়নতারা একটু হেসে উঠে বলল, থাক, আর গুন্ডামি করতে হবে না। আমি নাফিসা থেকে 3 বছরের বড় হলেও ও কিন্তু কখনোই আমায় আপু বলে ডাকেনি, তুমিও বলে না। অনেক চেষ্টা করানো হয়েছে ওকে দিয়ে আমায় আপু বলে ডাকানোর, কিন্তু ও ডাকেনি। এক পর্যায়ে গিয়ে আমি বাবাকে নিষেধ করে দিয়েছিলাম যেন ওকে এই ব্যাপারে আর কেউ জোর না করে। কেউ সম্মান দিতে না চাইলে জোর করে সম্মান পাওয়ার ইচ্ছেটা বোকামো। হিমেল এবার বিরক্তিকর গলায় বলল। আর এই মেয়ের জন্য তুমি দুঃখে কাতর হয়ে পড়ছো। নয়নতারা এবার কেন যেন কাতর গলায় বলল, আমি পারি না হিমেল এভাবে ঘৃণা করতে। ওদেরকে ক্ষমা করিনি ঠিক, কিন্তু নাফিসা তো আমার নিজের বোন, মায়ের পেটের বোন। এভাবে ঘৃণা করা যায়? বাইরের মানুষকেই তো আমি এভাবে ঘৃণা করতে পারি না, আর ও তো আমার বোন। আমার প্রতি রাগের ওর সব থেকে বড় কারণটাই ছিল বাবার ভালোবাসা। ছোটবেলা থেকে ওর একটাই অভিযোগ, বাবা আমায় বেশি ভালোবাসে, ওকে ভালোবাসে না। তোমার সাথে তুলনা করতে যেও না। তোমাকে যে কেউ ভালোবাসবে, তুমি ভালোবাসার মতনই একজন মানুষ। নয়নতারা এবার হালকা বিরক্তির সুরে বলল, থামো তো, তোমার হয়েছে এক নিজের বউয়ের প্রশংসা। তোমার বউ তোমার কাছে ভালো লাগবেই, আমাকে নিজের কথা সম্পূর্ণ করতে দাও। হিমেল থামলো। গম্ভীর গলায় বলল, বলো। নাফিসা যেমনই হোক, যাই করে থাকুক, তবে ও যে আমার বোন এটা কখনোই মিথ্যে হবে না। রক্তের তো একটা টান থাকবেই। ও যে অন্যায় করেছে সেটা আমিও জানি, ও নিজেও খুব ভালো করেই জানে। তবে ওর সংসার ভাঙুক এটা আমি চাই না। সংসার যে কতটা মায়ার জায়গা সেটা আমি বুঝেছি হিমেল। আমি নিজে একটা সংসারের জন্য হাহাকার করেছি, সেখানে আমি কি করে চাইবো বলো অন্য আরেকজনের সংসার ভেঙে যাক? তুমি চাও না সেটা আমি জানি। কিন্তু সোহানের সাথে ওর সম্পর্ক খারাপ হওয়ার আসল কারণই নাকি আমি। হিমেল কপাল কুঁচকে বলল, তুমি মানে তুমি কি করেছো? আমি যে বলেছিলাম সোহানকে যদি ওরা দুজনে আমার কাছে ক্ষমা চায় তবে আমি ক্ষমা করব, কিন্তু নাফিসা তো ক্ষমা চাইতে রাজি হয়নি। সোহানের ওইদিকে বিদেশে চাকরি নেই, অবস্থা খারাপ।
এর জন্যই নাকি ভাবছে যে আমার সাথে করা অন্যায়ের জন্যই ওর এই অবস্থা? নাফিসা ক্ষমা চাইছে না জন্য রেগে গেছে? হিমেল গাছাড়া ভাব নিয়ে বলল, একদম ঠিক করেছো। তোমার বোনের অত্যাধিক তেজ আর জেদ, অহংকারের কথা তো বললামই না। মেয়েটা অত্যন্ত বেয়াদব। ওর মাঝে শিক্ষা, ভদ্রতা, সভ্যতা, নম্রতা কিছুই নেই। ও যে তোমার বোন কিংবা তোমার বাবার মেয়ে, সেটা ভাবতে আমার অবাক লাগে। নিশ্চয় করেই পেয়েছিলে। নয়নতারা এবার বিরক্তিকর দৃষ্টিতে হিমেলের দিকে তাকালো। নয়নতারার দৃষ্টি দেখেই হিমেল থেমে গেল, একেবারে ঠান্ডা হয়ে গেল। বুঝলো আর একটাও আজে বাজে কথা বললে নয়নতারা প্রচণ্ড রেগে যাবে। মিনমিনে গলায় বলল, কি করতে চাইছো তাহলে তুমি এখন? আমি জানি না কি করব। আমার হাতে কি কিছু আছে? কখনো তো নিজের জীবনের শান্তি ধরে রাখতে পারিনি আমি, সেখানে অন্যের জীবনের শান্তির ব্যবস্থা করে দেবো কি করে আমি? তবে তবে কি? আমি ভেবেছি যদি নাফিসা সত্যি কখনো মন থেকে আমার কাছে ক্ষমা চাইছে বলে আমার মনে হয়, তাহলে আমি ওকে ক্ষমা করে দেব। কারো সংসার না ভাঙুক হিমেল, সবাই সুখে থাকুক। অনেক সকাল সকাল আজ নাফিসের ঘুম ভাঙলো। সারা রাত বৃষ্টি হয়েছে, ঘুমটাও দারুণ হয়েছে। তবে কেন যেন হঠাৎ করেই সকাল সকাল চোখটা খুলে গেল। সত্যি এখনো ঘুম থেকে ওঠেনি। সত্যিবাদী বাড়ির অন্যান্য প্রায় সকলেই ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে নাফিস বাইরে এলো হাঁটাহাঁটি করার জন্য। পরিবেশটা ভীষণ সুন্দর আজ। বাইরে বসতেই একটা অদ্ভুত দৃশ্য দেখলো নাফিস। ওদের বাড়ির সামনে যে মাচা আছে ওর ওপরে একজন মহিলা শুয়ে আছে। জামা কাপড় যে ভেজা দূর থেকে দেখেই নাফিস সেটা বুঝতে পারলো। এত দূর থেকে নাফিস ঠিক বুঝতে পারলো না ওটা কে আর কেন এভাবে শুয়ে আছে। ওদের পাড়ায় তো কোনো মানসিক ভারসাম্যহীন মানুষও ঘোরাঘুরি করে না। তবে না হয় ধরে নিত যে সেই এসে শুয়ে আছে। একটু এগিয়ে গেল, ভাবলো দেখা যাক কে চিনতে পারে কিনা। মুখটা দেখতেই নাফিস আটকে উঠলো। দৌড়ে গিয়ে নাফিসাকে সোজা করে শুইয়ে কয়েকবার ওর নাম ধরে ডাকলো, তবে কোনো সাড়া পাওয়া গেল না। নাফিসার গা হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, মুখটা ফ্যাকাশে হয়ে উঠেছে। দেখে মনে হচ্ছে শরীরের যেন এক ফোঁটাও রক্ত নেই। নাফিসের আর বুঝতে বাকি রইল না যে নাফিসা জ্ঞান হারিয়েছে। বাড়ির ভেতরে থাকা আকবর সাহেব, মারুফা, নয়নতারা সবার নাম ধরে চেঁচিয়ে ডাকলো। হঠাৎ করেই নাফিসের এমন চেঁচামেচিতে সবাই হন্তদন্ত পায়ে বাইরে ছুটে এলো। নাফিস তখন নাফিসাকে একটু তুলে নিজের গায়ের সাথে হেলান দিয়ে রেখেছে। সবাই নাফিসার মুখটা দেখলো। হঠাৎ করেই নাফিসাকে এইভাবে দেখে সবাই যেন থমকে গেল। মারুফা কেঁদে উঠে দৌড়ে এগিয়ে গেলেন মেয়ের দিকে। ওনার পেছন পেছন নয়নতারা আর হিমেলও গেল। আকবর সাহেব সেখানে ঠায় চুপচাপ দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করেই এই পরিস্থিতির কারণটা তার ঠিক বোধগম্য হচ্ছে না। নাফিসাকে ঘরে এনে বিছানায় শুইয়ে দিল। মারুফা আর নয়নতারা মিলে নাফিসার ভেজা কাপড় বদলে দিল। গায়ে জ্বর উঠেছে, জ্ঞান হারিয়েছে নাফিসার জ্বরের ঘরে। নাফিস গেল ডক্টর ডাকতে। এত চেঁচামেচিতেই শক্তিও উঠে এসেছে। হঠাৎ করে নাফিসাকে এই বাড়িতে দেখে, তাও আবার এমন বেহাল দশায়, কোনো কারণ সে বুঝতে না পেরে সেও যেন থমকে আছে। মারুফা আর নয়নতারা মিলে নাফিসার হাত পায়ে তেল মালিশ করে দিচ্ছে, তো আবার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে। হিমেল ঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর ওর পাশে দাঁড়িয়ে আছে নিশ্চুপ আকবর সাহেব। নাফিসার সাথে কি হয়েছে সেটা তার জানা দরকার। সকাল 10টা কি 11টার দিকে নাফিসার শরীরের অবস্থা আরও অবনতি ঘটল। জ্ঞান ফিরেছে, কোনো মতে ওষুধও খাইয়েছে, তবে জ্বর কমার নাম নিচ্ছে না, বরং শরীরের কাঁপন আরও বাড়ছে। শেষে বাধ্য হয়ে নাফিসাকে নিয়ে গিয়েছে হাসপাতালে ভর্তি করানো হলো। তবে একটা অবাক করার বিষয় হলো, এত চেঁচামেচির আওয়াজ শুনে আশপাশ থেকে কেউ দেখতে এলেও নাফিসার শ্বশুরবাড়ির লোকজনের কোনো দেখা মিলল না। এমনকি ওদের কারোরই এই কথাটা মাথাতেই নেই যে নাফিসার শ্বশুরবাড়িতে ব্যাপারটা জানানো দরকার, কিংবা সোহানকে কল করে জানানো দরকার। সবাই নাফিসাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। রাতের দিকে নাফিসার জ্বর একটু কমলো। এখন চোখ খুলে একটু কথা বলার মতন পরিস্থিতিতে আছে। শুক্তিবাদে বাড়ির সবাই তখন হসপিটালে। নাফিসাকে এখন কেবিনে রাখা হয়েছে। ওর মাথার এক পাশে বসে আছে মারুফা, নয়নতারা বসে আছে পাশে রাখা অন্য একটা বেডের উপরে। নাফিসার জ্ঞান ফিরতেই সবাই হন্তদন্ত হয়ে এগিয়ে গেল ওর দিকে। নাফিসা একটু পানি খেতে চাইল। মারুফা তড়িঘড়ি করে মেয়েকে একটু পানি খাওয়ালেন। যেহেতু টুকটাক কথা বলতে পারছেন এখন, তাই নাফিসের আর তর সইল না প্রশ্নটা করার জন্য। উত্তরটা তো নাফিসকে জানতেই হবে। আগে পিছে কাউকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, তুই বাইরে কি করছিলি নাফিসা? বৃষ্টিতে ভিজেছিস কেন? নাফিসা কোনো উত্তর দিল না, চুপচাপ রইল। নাফিস এবার একটু ধমক দিয়ে বলল, কিছু জিজ্ঞেস করেছি তো আমি তোকে, বাইরে কি করেছিলে? নাফিসা এবারে ফুপিয়ে কেঁদে উঠে বলল, বের করে দিয়েছিল রাতে আমাকে বাড়ি থেকে। ওই মহিলা এতটাই বেয়াদব, অসভ্য আর বিবেকহীন যে মাঝরাতে বাড়ির বউকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। বিষয়ে সবার মুখ হাঁ হয়ে গেল। নয়নতারা অবিশ্বাসের গলায় বলল,
সত্যি বড়াম্মু বের করে দিয়েছিল তোকে? উনি অনেক দিন থেকে চেষ্টায় ছিলেন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার। আমি জানি না কাল রাতে কি হয়েছিল ওনার। প্রতিদিনই ওনার আচরণ খুব খারাপ থাকে, তবে কাল যেন অসহনীয় পর্যায়ে চলে গিয়েছিল। নাফিস সন্দেহ গলায় প্রশ্ন করলো। তুই কালকে খুব তাড়াতাড়ি কিছু করেছিলি কি? তুই বাড়াবাড়ি কিছু না করলে তো হঠাৎ ওনারও অসহায়হীন পর্যায়ে চলে যাওয়ার কথা না, তাই না? নাফিসা অসহায় গলায় বলল। একটু তো নিজের বোনকে বিশ্বাস করো ভাইয়া। নয়নের থেকে বেশি বিশ্বাস না করলে, তাই বলে ওই মহিলার থেকেও বেশি বিশ্বাস করবে না আমায়? আমি কিছু করিনি। গত কয়েকদিন হলো আমি একদম শান্ত হয়ে গিয়েছি, বিশ্বাস করো। কালকে সুহান এসেছিল, ওকে জিজ্ঞেস করো, দেখো আমি আগের মতন আছি কি নেই। আমাকে শান্ত করে ছেড়েছে ওই মহিলা। কাল হঠাৎ করে ওনার যে কি হয়ে গেল, উনি আমাকে বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লাগলেন। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এটা আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি না, সত্যি ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বের করে দিয়েছে। নয়নতারা রাগী গলায় বলল। সোহানকে জানিয়েছিস? ও কিছু বলেনি? পূর্বের তুলনায় নাফিসার কান্নার বেগ আরো বাড়ল। এবার আরো বেশি শব্দ করে কেঁদে উঠে বলল। রাতে বাড়ি থেকে বের করে দেওয়ার পর অনেকবার ওকে কল করেছি, একবারের জন্যও আমার কলটা রিসিভ করেনি। নাফিস রাগে কটমটিয়ে বলল। ওই শালা দেশে থাকলে এখনই গিয়ে যদি ওর ঠ্যাং না ভাঙতাম, তবে আমার নাম নাফিস না। একবারও দেশে পা রাখুক, ও আর ওর মা দুটোরই এমন অবস্থা করব যে বুঝবে আমার বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার মজা। তার আগে তুই বল, বাড়ি থেকে বের করে দিয়েছিল যখন আমাদের জানাসনি কেন? রাতে বাইরে বসেছিলি কেন? বাড়ি কি ছিল না পাশে তোর? নাফিসা অভিযোগের সুরে বলল। কোথায় আমার বাড়ি? কোথায় আমার বাড়ি নেই। কেউ আমার না, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার কথা এক চিলতেও ভাবে না। তোমাদের সাথে কি আমার সেই সম্পর্কে এখনো আছে যে আমি তোমাদেরকে অভিযোগ করব? সেদিন কাঁদতে দেখেও আমার বাবা মা মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল। তুমি ভাই হয়ে কোনো কিছুর সমাধান না করে চুপচাপ আমাকে ঘরে যেতে বললে। বোনের সাথে তো সম্পর্কই নেই, তবে কাকে কি অভিযোগ করব আমি? ভাবিকে, যে সুযোগ খুঁজে সব সময় আমাকে খোঁচানোর? নাফিস একটু খোঁচা দিয়ে বলল। এতই যখন জানিস, তবে সে ভাবির খোঁচায় তবে বিয়ের আগে সেই ভাবির পিছনে ঘুরঘুর করতি কেন? বোন বাইরের থেকে তো ভাবি প্রিয় ছিল, এখন আবার সেই ভাবি এত পর হয়ে গেল কেন? নাফিসা অসহায় গলায় বলল। এখনই কি আমাকে খোঁচানোটা খুব দরকার ভাইয়া? তোমাদের কারোর একটু আমার প্রতি মায়া নেই, তাই না? একটু আর আমাকে ভালোবাসে না। তবে বাঁচাতে গেলে কেন ওখানেই পড়ে মরতাম। মারুফা আঁচলে মুখ গুজে কেঁদে উঠে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। তোকে জন্ম দিয়েছি কি তোর মরণ দেখবো বলে মা? যে হাতে জন্মের পর তোর ছোট শরীরটা তুলে নিয়েছিলাম, সেই হাতের ওপর কি আর মেয়ের লাশ বহনের শক্তি আছে? আমরা তোর সাথে সম্পর্ক রাখতে চাইনি তোরই অপরাধের কারণে, তোর পাপের কারণে। নাফিসা আর কিছু বলল না, শুধু কাঁদলো নীরবে। আর চোখে কয়েকবার তাকালো একপাশে দাঁড়ানো আকবর সাহেবের দিকে। তিনি এখনো নীরব। নাফিসা খুব করে চাইছে আকবর সাহেব সব রাগ অভিমান ভুলে এবারে এগিয়ে এসে একটু বুকে জড়িয়ে ধরুক, একটু মাথায় হাত বুলিয়ে দেখ, আদর করে একটু ভরসা দেখ যে এই বিপদের দিনে নাফিসার পাশে ওর বাবা আছে, পুরো পরিবার আছে। তবে তেমন কিছুই হলো না। সেই সকাল থেকে রাত অবধি আকবর সাহেব নীরবই থাকলেন, একটা শব্দও তার মুখ দিয়ে উচ্চারিত হলো না। পরদিন দুপুরে নাফিসাকে ডিসচার্জ দেওয়ার কথা হলো হাসপাতাল থেকে। এখনো শরীরে জ্বর আছে, তবে আগের মতো তেমন তীব্র না। হাসপাতালে তখন নয়নতারা, হিমেল আর নাফিসা আছে। রাতে নয়নতারা চলে গিয়েছিল, মারুফা ছিল। সকাল হতে না হতেই নয়নতারা আবার চলে এসেছে আর মারুফাকে বিশ্রাম নিতে পাঠিয়েছে। এক রাত থাকা হয়েছে, তেমন কোনো জিনিসপত্র তাই আনতে হয়নি। তবুও যা এনেছিল সেগুলো গোছগাছ করে নিচ্ছে নয়নতারা। এর মধ্যে নাফিসা দুর্বল গলায় নয়নতারাকে উদ্দেশ্য করে বলল। নয়ন, একটু পানি দিবি? নয়নতারা গ্লাসে পানি ঢেলে নাফিসার পাশে বসে ওকে উঠতে সাহায্য করলো। নয়নতারার নিজের শরীরটাই খুব একটা ভালো না, তবে এখন সেদিকে কোনো খেয়ালই নেই। নাফিসাকে বসিয়ে পানি খাওয়ালো, আবার শুইয়ে দিতে ধরলে নাফিসা বাধা দিয়ে বলল। শুভ না, তোর সাথে কিছু কথা আছে। হিমেল ঘরে উপস্থিত আছে। এতক্ষণ শুধু ভ্রু কুচকে দেখছিল নাফিসাকে। কাল থেকে হিমেল নাফিসাকে কিছুই বলেনি। তার অন্যতম একটা কারণ হচ্ছে সামনে আকবর সাহেব ছিল। হিমেল আকবর সাহেবের সামনে কোনো ধরনের কোনো বেয়াদবি করতে চায় না, কাউকে খোঁচাও দিতে চান না।
হিমেল সবসময় ভদ্র জামাই হিসেবেই থাকতে চায়, সেই জন্যই চুপ ছিল। আর তাছাড়া গতকাল নাফিসাকে কথা শোনানোর মতো অবস্থাও ছিল না, তবে আজ বেশ সুস্থ। যদিও তাও হিমেলের কিছু বলার উদ্দেশ্য ছিল না, তবে এবারে না বলে আর থাকতে পারল না। গম্ভীর গলায় নাফিসাকে উদ্দেশ্য করে বলল, তার আপনার বড় বোন, তুমি করে বলতে পারেন না? এত বেদবি শিখেছেন কোথা থেকে? হঠাৎ করে এমন আতঙ্কিত হামলায় চমকালো নয়নতারা আর নাফিসা দুজনেই। নাফিসা সন্দেহী গলায় বলল, আমাকে বললেন? আপনার মতন আর বেয়াদবার আছে নাকি এখানে? আর তারা আপনার বড় বোন, তুমি বড় ডাকবেন। নয়নকে তুই বলে ডাকি না তুমি বলে ডাকি, তাতে আপনার কি? ওর তো কোনো সমস্যা নেই। আপনার মনে হয় না আপনি সব সময় বেশি কথা বলেন? শাট আপ। শুনেছি মানুষ মৃত্যুর কাছ থেকে ফিরে এলে নাকি একটু শোধরায়। আপনার তো দেখছি কোনো উন্নতি নেই। নাফিসা এবার রাগান্বিত গলায় অভিযোগ করে নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, তোর বরকে চুপ করতে বলবি নয়ন? তুই আমার বোন, আমি তোর সাথে কথা বলছি, উনি কেন মাঝখানে আসছে? হিমেল কিছু বলতে ধরলে নয়নতারা হাত উঠিয়ে ওকে থামতে বলল। নিজে আলতু হেসে নাফিসাকে উদ্দেশ্য করে বলল, আমরা দুই বোন, আমাদের মাঝখানে উনি কেন এটা নিয়ে প্রশ্ন তুলেছিল নাফিসা? তবে তোর কি মনে নেই যে আমাদের দু বোনের সম্পর্কটা কত আগে শেষ হয়ে গিয়েছে? এখন আমাকে কেউ অপমান করলে আমার স্বামী তার প্রতিবাদ করবে, এটাই তো স্বাভাবিক। তাই বলে উনি কথায় কথায় আমায় এভাবে অপমান করবে আর তুই কিছু বলবি না? উনি সব সময় এমন করে আমার সাথে। অপমান করেনি তোকে, তুই যেমন তোকে শুধু সেই কথাটাই মনে করিয়ে দিয়েছে। যাই হোক, আমার কিছু কথা ছিল তোর সাথে। শুনেছিলাম আমার কাছে ক্ষমা চাওয়া নিয়ে নাকি তোর আর সোহানের মাঝে ঝামেলা চলছে। নাফিসা মিনমিনে গলায় বলল, হ্যাঁ। তবে বলে দিস সোহানকে, তোদের দুই পাপিকে ক্ষমা করে দিয়েছি আমি। বলতে পারিস দয়া করে ক্ষমা করে দিলাম। যেই সংসারের জন্য তোরা আমাকে এত কষ্ট দিলি, অপমান করি, সেই সংসারটা না টিকলে না আমারই তোদের উপর করুণা হবে। কত মানুষকে কত কিছু ভিক্ষা দিই, আর তোদের মতো পাপিকে সামান্য ক্ষমা ভিক্ষা দিতে পারবো না? যা, দিয়ে দিলাম। হিমেল খুশি হলো নয়নতারার কথায়। ক্ষমা করুক, তবে যা বলে ক্ষমা করেছে সেই কথাগুলো হিমেলের ভীষণ ভালো লেগেছে। এই না হলে হিমেলের বউ যা করবে ঠিক আছে, তবে খুঁচিয়ে তারপরে সবকিছু সমাধান করবে। হিমেল বোধ হয় আবার কিছু বলতো, তবে সেই সুযোগটা পেল না। নাফিস কেবিনে এসে ওকে কি যেন দরকারে ডেকে নিয়ে গেল। নয়নতারা নাফিসাকে যা বলার ছিল সেটুকু বলার শেষে উঠতে ধরলে নাফিসা ওর হাত টেনে ধরল। উঠতে দিল না নয়নতারাকে। নয়নতারা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলল, কিছু বলবি? ক্ষমা ভিক্ষা দিয়েছি তো, আর কি বলার আছে তোর? অপ্রত্যাশিতভাবে নাফিসা ফুপিয়ে কেঁদে উঠে নয়নতারাকে জড়িয়ে ধরল। নয়নতারা ভীষণ চমকালো। নয়নতারার মনে নেই যে নাফিসা কবে ওকে এভাবে জড়িয়ে ধরেছে। আদৌ কখনো জড়িয়ে ধরেছে কিনা সেটাই সন্দেহ। ছোটবেলা থেকেই সব সময় নয়নতারার থেকে কেমন যেন দূরে দূরেই থাকতো, বলা যায় সহ্য করতে পারতো না নয়নতারাকে। তবে আজ এমন কি হয়ে গেল যে নয়নতারাকে এভাবে জড়িয়ে ধরলো, সেটাই নয়নতারার কাছে আশ্চর্যের বিষয়। নয়নতারা পাল্টা জড়িয়ে ধরতে পারলো না, বিস্ময় গলায় বলল, কি হয়েছে, কাঁদছিস কেন? আর আমার জড়িয়ে ধরলে যে হঠাৎ? নাফিসা হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমাকে ক্ষমা করে দিবি নয়ন? বিশ্বাস কর, অনেক দিন থেকে ভাবছি তোর কাছে ক্ষমা চাইবো, কিন্তু পারছিলাম না। তুই তো জানিস আমার স্বভাব, আমি পারি না ক্ষমা চাইতে। আমি খারাপ, আমি জানি, আমি অপরাধী সেটাও জানি, কিন্তু কি করব, ক্ষমা চাইতে পারছিলাম না। আজ যেমন তুই বললি, ক্ষমা ভিক্ষে দিলি, পাপী বললি, এই কথাগুলো শোনার ভয়ে যেতে পারছিলাম না তোর সামনে। নয়নতারা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি করব বল? মন থেকে হয়তো তোদের প্রতি ক্ষমাটা আসবে না, তাই বললাম ভিক্ষা দিয়েছি। তাও যদি তোর সংসারটা বেঁচে যায়, তাও যদি আমার প্রতি তোর বিন্দুমাত্র কোনো কৃতজ্ঞতা জন্মে, অন্তত বুঝতে যদি পারিস যে আমি কখনোই তোদের খারাপ চাইনি। নাফিসা এবারে আর একটু শক্ত করে নয়নতারাকে জড়িয়ে ধরে বলল, আমি বুঝেছি, বিশ্বাস কর, আমি জানতাম আমি খারাপ করেছি, আমি জানতাম আমি ভুল করেছি, কিন্তু যখন করেছি তখন আমার মনে হচ্ছিল যে যা করেছি ঠিক করেছি। সোহান আমাকে বলার পরে আমি ভেবেছিলাম তোর কাছে ক্ষমা চাইব, কিন্তু বাবা যখন সোহানকে অপমান করলো তখন আমার আর সাহস হয়নি তোর সামনে গিয়ে দাঁড়ানোর। আমার মনে হচ্ছিল তুই এর থেকেও অনেক বেশি অপমান করবি। তুই জানিস আমি অপমান নিতে পারি না। নয়নতারা এবার স্বাভাবিক গলায় বলল, ঠিক আছে, এখন ছাড়। সারা জীবন বড় বোন হিসেবে ছোট বোনের থেকে যে ভালোবাসা পাইনি, আজ ঠেলায় পড়ে জোর করে সে ভালোবাসা আমার চাই না নাফিসা। তো স্বামীকে বলে দিস দুজনকেই ক্ষমা করে দিয়েছি। সুখে শান্তিতে সংসার কর আর আমার জীবন থেকেও দূরে থাক, তাহলেই হবে। নয়নতারা কথাটা বলতেই নাফিসা ওকে ছেড়ে দিল।
অশ্রুসিক্ত নয়নে নয়নতারার দিকে তাকিয়ে বলল, দূরে থাকতে বলছিস কেন? তার মানে তুই আমার সাথে সম্পর্কটা স্বাভাবিক করবি না? সেটা হয়তো হবে না নাফিসা, তুই আমার বোন, এটা ঠিক। তোর প্রতি আমার স্নেহ আছে, ভালোবাসা আছে, তবে আগে যে ভালোবাসাটা ছিল সেটা আর নেই, নষ্ট হয়ে গিয়েছে। আমি আর তোকে ঠিক ভরসা করে উঠতে পারি না। তোর জন্য আমার জীবনে যত অশান্তি, যত দুঃখ এসেছে, তারপরেও আমি আর তোর সাথে যোগাযোগ রাখতে চাই না। তুই আমার বোন, এই সম্পর্কটা তো কখনো মিথ্যে করতে পারবো না, তবে যোগাযোগটা আমি তোর সাথে রাখতে চাই না নাফিসা। তোরা কেউ তাহলে আমার সাথে সম্পর্ক রাখবি না নয়ন? ভুলের কি ক্ষমা হয় না? অপরাধী নিজের অপরাধ স্বীকার করলেও তার ক্ষমা হয় না। ফাঁসির আসামিকেও তো ক্ষমা করা হয়, তাহলে আমি কেন ক্ষমা পাবো না? আচ্ছা ঠিক আছে, সবার সামনে ক্ষমা চাইবো আমি। তোর পা ধরে ক্ষমা চাইবো, তোর বরের সামনেও ক্ষমা চাইবো। দরকার হলে তুই ভিডিও করে রাখিস, পরে আর পাল্টি খাবো না। কিন্তু তাও সম্পর্ক শেষ করিস না। এইভাবে ক্ষমা করে দিয়ে চলে গেলে তাহলে যে অপরাধ বোধটা আরও বাড়বে। এত আনুষ্ঠানিকতার কোনো দরকার নেই। তুই যে উপলব্ধি করতে পেরেছিস নিজের ভুলটা, এটাই তো অনেক। আমি মনে প্রাণে একটা কথা বিশ্বাস করি নাফিসা, যে আত্মোপলব্ধি সব থেকে বড় শাস্তি যেটা তোর হয়েছে। ঠিক যেমন সোহান উপলব্ধি করতে পেরে এক অসহ্য যন্ত্রণায় ভুগছে। কথাটা বলে নয়নতারা উঠে যেতে ধরলে পেছন থেকে নাফিসা বলে উঠল, ভাবিস না নয়ন যে আমার সংসার বাঁচানোর জন্য তোর কাছে ক্ষমা চাইছি। এমনিতেও আমি আর সোহানের সাথে সংসার করব না। ও যে কোন দিন হয়তো আমাকে তালাক দিয়েই দেবে। আর তাছাড়া যে আমাকে চায় না, আমারও তাকে দরকার নেই। ওই বাড়ি নামক জাহান্নামে তো আমি আর দ্বিতীয়বার পা রাখবো না। সোহান যেমন নিজের জীবনের এত অশান্তি দুর্গতির কারণ হিসেবে তোর সাথে করা অন্যায় মনে করে, আমিও ঠিক সেই একই কারণটাই মনে করি। তাই নিজের জীবনের শান্তির জন্য তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি নয়ন, মন থেকে ক্ষমা চেয়েছি। আমি তো তোকে বলছি, আমি তোর পা ধরে ক্ষমা চাইতেও রাজি। ক্ষমা করেছি তো আমি তোকে, তবে আর কি চাইছিস? নাফিসা কাতর গলায় বলল, সম্পর্কটা রাখ নয়ন, তোদের ছাড়া আমি অসহায়। তুই ভুল করলে ক্ষমা পেতিস বাবার কাছে, ভাইয়া ভুল করলেও ক্ষমা পেয়ে গেল, শুধু আমি পাবো না। দেখলি না, আমার এত বড় একটা বিপদের দিনেও বাবা একটা বার এগিয়ে এসে আমার মাথায় একটু হাত বুলিয়ে দিল না, একটু আদর করলো না। আমার কি কষ্ট হয় না? সজ্ঞানে হোক কিংবা না বুঝে হোক, ভুল করেছি, স্বীকারও করেছি, তাই বলে ক্ষমা করবি না তোরা? নয়নতারা নাফিসার দিকে ঘুরে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু সম্পর্ক দূর থেকে সুন্দর নাফিসা। এই যে আমি তোকে ক্ষমা করলাম, এরপর থেকে আর তুই আমার কাছে কোনো অপরাধী না। এই যে তুই নিজের ভুলটা বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইলি, আজ থেকে তুই আমায় ঘৃণা করতে পারবি না, সম্মান করবি। তবে যদি সম্পর্কটা বেশি ঘনিষ্ঠ করতে যাই, তাহলে হয়তো আবার কোনো ঝামেলা হবে। সেই জন্যই বলছি দূরে থাক। তুইও ভালো থাকবি, আমিও ভালো থাকবো। তোর কিংবা সোহান কারো আশেপাশেই আমি থাকতে চাই না। নাফিসা যেন হার মেনে নিল। এবার বুঝলো নয়নতারা ক্ষমা করেছে ঠিকই, তবে জোর করে, হয়তো মন থেকে ক্ষমা করেনি। তবে নাফিসা মন থেকেই ক্ষমা চেয়েছিল। হিমেল আবার কেবিনে এলো, হাতে খাবারের প্যাকেট। সেগুলো নয়নতারার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ধরো, এটা খেয়ে নাও। নয়নতারা খাবারগুলোর দিকে তাকিয়ে নাক ছিটকে বলল, সকালেই তো খেয়ে এলাম, আবার এগুলো কি এনেছো? খাবো না আমি এখন। হিমেল চোখ রাঙিয়ে বলল। চুপচাপ খেয়ে নাও তারা, বাড়তি একটা কথা আমি শুনতে চাই না। নয়নতারা ময়লা হাত দুটো দেখিয়ে একটা অজুহাত দিয়ে বলল, দেখো আমার হাতে ময়লা, এখন খেতে পারবো না, আমি রেখে দাও, বাড়ি গিয়ে খাবো। হিমেল বুঝলো এই মেয়ে নিজ থেকে কখনোই খাবে না। নয়নতারাকে টেনে নিয়ে গিয়ে বসিয়ে প্যাকেটগুলো খুলে নিজে স্যান্ডউইচটা বের করে নয়নতারার মুখের দিকে এগিয়ে দিয়ে বলল, আমি খাইয়ে দিচ্ছি। আমি থাকতে হাতে ময়লাটা কোথায় ময়লা এসব নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি আছি তো। নয়নতারা একটু অস্বস্তি হলো নাফিসার সামনে। নিজেই হিমেলের হাত থেকে খাবারটুকু নিয়ে বলল, থাক আমি খেয়ে নিচ্ছি। দৃশ্যটা নাফিসার কাছে যেমন সুন্দর লাগলো, ঠিক তেমন একটু কষ্টদায়কও লাগলো। কি সুন্দর যত্ন করছে হিমেল নয়নতারার, কত ভালোবাসে, কত দেখে রাখে। অথচ সোহানের খোঁজ নেই। বউটা মরলো না বাঁচলো তাতে ওর কিছুই যায় আসে না। সবই বোধ হয় নাফিসার কর্মফল। না নয়নতারার কাছ থেকে ঠিকভাবে ক্ষমা পেল, আর না নিজের পরিবারকে ফেরত পেল, আর না যাকে পাওয়ার জন্য এত কিছু করলো তাকে পেল। অবশেষে নাফিসা কিছুই পেল না, একেবারেই শূন্য। নাফিসাকে বাড়িতে আনা হয়েছে। এখনও কেউ ওর শ্বশুরবাড়ির লোকেদের সাথে কোনো ঝামেলায় যায়নি, কারণ নাফিসা এখনও পুরোপুরি সুস্থ না। আর তাছাড়া আকবর সাহেব কখনো ঝামেলা করতে চানও না। তবে এই কথা তো উনি অবশ্যই তুলবেন, শুধু একটা সঠিক সময়ের অপেক্ষা করছেন।
নাফিসাকে হসপিটাল থেকে বাড়িতে আনার কিছুক্ষণ পর নাফিসার শাশুড়ি নিপা এলো ওদের বাড়িতে। নাফিসা তখন ড্রয়িং রুমে সোফায় বসা। ঘরের দরজা দিয়ে ঢুকলে আগে পড়ে ড্রয়িং রুম। নিপাকে এখন এই সময় অন্তত কেউ আশা করেনি। নাফিস নিজেকে প্রস্তুত করলো, মনে মনে যা যা ঠিক করেছিল সব কিছুই নিপাকে বলবে। এমনকি সোহানকে যা যা বলার ছিল সবগুলো এখন ওর মাকেই শুনতে হবে, যেহেতু সোহান ফোন ধরছে না। তবে কেউ কিছু বলার আগেই নিপা নিজেই নাফিসাকে উদ্দেশ্য করে কড়া গলায় বললেন, কোন কৌশলে যে তোকে বাড়ির বউ করেছিলাম নাফিসা, সেটা খোদাই জানে। তুই কত বড় নাটকবাজ মেয়ে রে, নিজে ইচ্ছে করে বাড়ি থেকে বের হয়ে গিয়ে আবার বদনাম করছিস। চমকে উঠল নাফিসা, বলা যায় হতভম্ব হয়ে গেল নিপার কথা শুনে। এতটাই অবাক হলো যে মুখ দিয়ে কোনো শব্দই বেরোলো না। নাফিস এতক্ষণ নিজেকে তৈরি করছিল অনেক কিছু বলার জন্য, কিন্তু এবারে থেমে গেল। কি বলবে বুঝে উঠতে পারছে না ঠিক। হঠাৎ করে তো নাফিসার বলা কথাগুলো নিয়ে মনের মাঝে সন্দেহ তৈরি হলো। কার কথা ঠিক ধরবে এই নিয়েই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। উপস্থিত প্রত্যেকেই যখন বাক শক্তি হারিয়ে ফেলেছে কথা বলার জন্য, তখন হিমেল নিপাকে উদ্দেশ্য করে বলল, আপনি নাফিসাকে বাড়ি থেকে বের করে দেননি? নিপা ঝাঁঝালো গলায় বলল, আমার ক্ষমতা আছে নাকি যে ওই মেয়েকে আমি বাড়ি থেকে বের করব। ওর মতন মেয়ে পুরো পাড়া কেন, পুরো দেশেই নেই। গতকাল রাতে হঠাৎ করে আমার সাথে ঝামেলা শুরু করে নিজে একা তেজ দেখে বাড়ি থেকে বের হয়ে গেল। কত করে বললাম, বাড়ির বউ, মেয়ে মানুষ, রাত বিরেতে বাইরে যাসনি। নাফিসা বিস্ময় ভরা কণ্ঠে নিপাকে উদ্দেশ্য করে বলল, এগুলো কি আজে বাজে কথা বলছেন আপনি? আপনি ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বের করে দিয়েছিলেন। আমার শখ নেই যে আমি রাত বেরাতে বাড়ি থেকে নিজের তেজ দেখে বেরিয়ে যাব। অযথা মিথ্যা বলছেন কেন? নিপা চোখ রাঙিয়ে নাফিসাকে সাবধানী গলায় বলল, একদম আমার নামে মিথ্যা অপবাদ দিবি না মেয়ে, থাপড়িয়ে তোর গাল লাল করে দেব। তোর কপাল ভালো, তাই এতদিনে তোর চুলের মুঠি ধরে আমি তোকে বাড়ি থেকে বের করিনি। নিপার মুখ থেকে এমন কথা শুনে মারুফা গম্ভীর গলায় বলল, ভাবি ভদ্রভাবে কথা বলুন, বাড়ির বউয়ের সাথে এগুলো কোন ধরনের কথাবার্তা? আমাকে দেখেছেন কখনো ছেলের বউয়ের সাথে এই ভাষায় কথা বলতে? সে তোর ছেলের বউ, আমার ছেলের বউয়ের মতো না। এটা মেয়ে জন্ম দিয়েছিস নাকি কোনো রাক্ষসী জন্ম দিয়েছিস? আমার শরীরের রক্ত চুষে খেয়েছে তোর মেয়ে, জন্মে দেখিনি এমন মেয়ে।